নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আমি আরেকটা নতুন ট্রিপ শুরু করতে চলেছি। আমি যাচ্ছি এখন উত্তরবঙ্গ। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারবেন। তো অনেক দিন পরে আমি বেরোতে পেরেছি, কারণ অনেক দিন ভিডিও আমার ছিল না, অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো উত্তরবঙ্গের বিশেষ কিছু জায়গা যেটা আপনার সঙ্গে পরে শেয়ার করব, যে কোথায় যাচ্ছি। এখন আমি উত্তরবঙ্গ মানে এখন শিলিগুড়ি আমার প্রথম ডেস্টিনেশান। এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 7:35। তো টাইম হচ্ছে মোটামুটি 7টা, মানে এখন আমি গাড়ির কাছে যাচ্ছি, গাড়ি একটু পরে স্টার্ট দেবো। শিলিগুড়িতে স্টে করব, সারা রাত গাড়ি চালানোর ব্যাপার আছে। সঙ্গে আমাদের দুজন কলিগ আছে, মানে আমরা 3জন যাচ্ছি। হ্যাঁ, তাদেরকে রাস্তায় নেব। চলুন দেখা হবে রাস্তায়, কোথায় কী করছি আপনাদের সঙ্গে সব শেয়ার করছি। বেরোনোর সাথে সাথেই মরশুমের প্রথম কালবৈশাখী শুরু হয়েছে, সাথে ঝড়, প্রবল বৃষ্টি, বজ্রপাত। ফলে রাস্তার দৃশ্যমানতা অনেকটাই কমে গেছে, তাই স্পিড মেনটেন করতেও অসুবিধা হচ্ছে। এখন আমরা আছি কাঁথি থেকে নন্দকুমারের রাস্তায়। প্রবল ঝড় হচ্ছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। এখনও চলছে, কন্টিনিউ বৃষ্টি চলছে। রাস্তা মানে যেহেতু কালবৈশাখী ঝড় হয়েছে, প্রচুর ধুলোবালি উড়েছে, পাতা রাস্তায় ভর্তি। আমরা এখন কোথায়, এটা মেছাদার কাছাকাছি। বৃষ্টি এখনও এখানে চলছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিও জবরদস্ত। টোল প্লাজা আসছে না, সোনাপেটিয়া টোল প্লাজা আসছে। আমরা এটা কন্টিনিউ অনেকক্ষণ ধরে হয়ে গেল, প্রায় 45 মিনিট, 1 ঘন্টার কাছাকাছি চলছে। প্রথম টোল আমাদের। ভাই আমরা এসেছি সেরি বেঙ্গলে। এগুলো এটা কি বাটার নান নাকি? একটা বাটার নানের সাইজটা দেখুন, 3টা বাটার নান, চিকেন তন্দুরি বাটার মশলা। কত দিয়েছি রে ভাই? একটু সার্ভ করে দাও এটা। আমার লঙ্কা লাগবে। লঙ্কা লাগবে নাকি? বৃষ্টি কমছে না, আমরা দাঁড়িয়ে আছি শের বেঙ্গলে। বাইরের অবস্থা দেখুন। এই টোলটা দিতে হবে, বালি টোল। হ্যাঁ, এটা বেশি টাকা নেয়। সেই একটা ব্রিজ যার উপর দিয়ে সব রকম যায়। ওইটা পুরানো ব্রিজ, এটা নতুন ব্রিজ। হ্যাঁ, পুরানো ব্রিজের উপর দিয়ে সব রকম যায়, এটা জানেন? ট্রেনও যায়, বাসও যায়, লরিও যায়, মানুষও চলে। হাঁটার রাস্তাও আছে, হাঁটার রাস্তা নেই। হ্যাঁ, পুরো এখান থেকে সেদিকটা কলকাতা। ওই যে মন্দির। এইখানে ঘাটে আমরা চান করতে আসি। কোথায়? দেবনাথের বাড়ি, সেই যে দেবনাথ পড়তো মনে আছে? কল্যাণী যে লেখা আছে না, কল্যাণী এক্সপ্রেস, এটা কানেক্ট হয়ে গেছে।
সোজাটা হচ্ছে এয়ারপোর্ট হয়ে 1 নম্বরে ঘুরবে। এটা সোজা একদম বেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে এই সোজাটা হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বরে যে উঠে যাবে। হ্যাঁ, এইটাতে গেলে সেই কাঁচড়াপাড়া হয়ে জাগুলিতে উঠে। হ্যাঁ। এখান থেকে কাঁচড়াপাড়া যেতে হবে, এ জাগুলিয়া, হরিণঘাটা হয়ে জাগুলি হলে তারপরে তুমি সোজা NH-34 NH-34। এটাতে গেলে মধ্যমগ্রাম বারাসাত বলছি। এটা তো কল্যাণী এক্সপ্রেস হয় না? হ্যাঁ, এটা কল্যাণ এক্সপ্রেস। হ্যাঁ, আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠে পড়েছি। এখান থেকে আমরা যাব কাঁচড়াপাড়া, সেখান থেকে জাগুলিয়া, জাগুলিয়া থেকে হ্যাঁ, সেখান থেকে NH-34। এর আগে আমরা এসেছিলাম, নিচ দিয়ে গেছিলাম, এই ফ্লাইওভারের কাজটা হচ্ছিল। এটা মনে হয় সদ্য চালু হয়েছে। টোল আছে টোল তো নিশ্চয়ই থাকবে, তো ভালো রাস্তা বানিয়েছে। নিতিন গডকরি সাহেব জিও জিও। তো আমাদের কাজের হ্যাঁ, ব্যাপক কাজ। নিতিন গডকরি। রাস্তা বানিয়েছে ভাই, ওই লাইটটা বন্ধ করে দিতে, ওই লাইটটাই বন্ধ রেখে দাও। না না বন্ধ রাস্তা। অটোমেটিক লাইট। হ্যাঁ, আমাদের আচ্ছা। রাস্তা আমাদের এখানে তো বানিয়েছে উত্তর ভারতের যে রাস্তা সে সম্পূর্ণ আলাদা। যেদিকে যাবেন সেদিকেই NH এক্সপ্রেস হয়ে এক্সপ্রেস ওয়ে তো আছেই। এটা এক্সপ্রেস ওয়ে, এটা এক্সপ্রেস ওয়ে। শুনশান রাস্তা। মাঝে মাঝে লাইট আছে, মাঝে মাঝে নেই। কল্যাণী 20 কিলোমিটার। এই রাস্তায় মনে হয় আরো 4.5 কিলোমিটার মতো থাকতে হবে। আমরা এখন কাঁচড়াপাড়া পেরিয়ে যাচ্ছি বড় জাগুলির দিকে। এখান থেকে ডিস্টেন্স কত? 8 কিলোমিটার মতো। এইদিকে মানে দিয়ে NH-34 ধরবো। দেখা আরে বড় না বিধানচন্দ্র কৃষি এদিকে রাস্তায়, হ্যাঁ, এইদিকে পড়বে। রাস্তায় কোনো আলো নেই কিন্তু এখানে। এই বাম দিকে পড়বে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে তোমার বড় জাগুলি নাকি? গাইঘাটা সামনে সোজা যাচ্ছে, কলকাতাও মনে হয় সোজা কলকাতা যাচ্ছে। দিকে এদিকে কলকাতা বারাসাত কলকাতা সব এদিকে। ডান দিকে, আমরা যাবো বাম দিকে। বাম দিকে। এটাই হচ্ছে NH-34। এটা কোথায় যাচ্ছে? উর্মি ট্রাভেলস। NH-34 এ পৌঁছে গেলাম। এখান থেকে আর 533 কিলোমিটার বাকি শিলিগুড়ি। সময় লাগবে 9 ঘন্টা, 9.5 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, 34 এই NH-34 উঠবো। বড় জাগুলি বলে এই জায়গাটা, এখানে NH-34 কানেক্ট হচ্ছে। গাড়ি এই অবস্থা, প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের ওই দিকটা, গাড়ির অবস্থা খুবই খারাপ, পুরো কাদা হয়ে আছে। এবারে আর একটা ব্যাপার হচ্ছে, এই যে মানিকবাবু এখন গাড়ি চালাবে আর আমি এখন ঘুমিয়ে দেবো। কি হলো তোর এত অস্থিরতা কেন? তার প্রচুর মানে উঠে পালাবে, একদম ছুটবে। এখন বাজে রাত্রি 2টা।
আমরা আছি এখন NH-34, ডেস্টিনেশন আমাদের শিলিগুড়ি। মোটামুটি কালকে সকালবেলা পৌঁছাবো, সকাল মানে 10টা হয়ে যাবে, হয়তো 9টা-10টা হয়ে যাবে। ক্যাচকাগুলো বেশ লাগছে পদে। আরে শুয়েছিলাম, আমার পিঠে ব্যথা হয়ে গেল। দরকার ছিল এগুলো দেওয়ার। ও এটাতে NH-12। NH-12 না? হ্যাঁ, ওহো হ্যাঁ, NH-12 এটা। এটা 34 আপনার পাল্টে গেছে নাম। ছোট ছিল, ছোট ছোট গাড়িগুলো। এটা একটা টোল। এটা সেটা না বাইকটা। এটা হচ্ছে থার্ড টোল। ঠিক আছে। আমরা এখন মুর্শিদাবাদে ঢুকে পড়েছি। মুর্শিদাবাদে বেলডাঙ্গা আছে সামনে। কিছুক্ষণ আগে পলাশি ক্রস করেছি, আর এখন টাইম হয়েছে প্রায় ভোর 4টা নাকি 3:45। বলে যাচ্ছে দর্শনীয় একটা বিষয়। আর আমরা কাছাকাছি দর্শনীয় একটা স্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি। আমাদের এই একবিংশ শতাব্দীর বাবরি মসজিদ, যেটা ভিত্তিপ্রস্তর অলরেডি স্থাপন হয়ে গেছে। কোথায় থেকে সে গেছে। শালা এসব ইউটিউবে দুবাই থেকে শেখ এসেছিল উদ্বোধন করতে। সেগুলো এতে দারুণ। আমরা সেই জায়গাটা খোঁজার চেষ্টা করছি যে কোথায় ওই মসজিদটা তৈরি। এসে ট্র্যাক করার চেষ্টা করি। ওয়াসিম ট্রাভেলস সে কি মালবাহী গাড়ি, টাকা লোড আছে বলে না। দেখুন বেলডাঙ্গা এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এটা। বলছি, ও মালটা লোড আছে বলে না, সমস্যা মানে মেহে করতে পারছে। এই তো লুঙ্গি করা লোক সব জাতীয় পোশাক হচ্ছে গামছা। বেলডাঙ্গা আমরা অলরেডি ঢুকে গেছি। যে রাস্তা হচ্ছে এখানে এই ফ্লাইওভার কাজ হচ্ছে। গামছা বিখ্যাত না? সামনের বাসটাকে দেখুন, তার বাসের হাইট যা, তার থেকে তার মালের রেট আরো বেশি। ওয়াসিম এটা মানে মালদা গাড়ি। ফারাক্কার কাছাকাছি পৌঁছে গেছি। ফারাক্কার মনে হয় 20-25 কিলোমিটার বাকি আছে নাকি? হুম, 40। বহরমপুর টোল প্লাজা। এটা হচ্ছে বহরমপুর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা লেখা আছে। তাই? আচ্ছা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজায় আমরা ঢুকছি। এখন বাজে হচ্ছে ভোর 5:30, 5:30। এখানে পুরো লরির লাইন পড়ে গেছে, প্রচুর লরি দাঁড়িয়ে আছে। সব কোনো লরির টাকা পয়সা নাই, এ একবার পিছয় তো সে একবার এগোয়, এই সমস্ত চলছে। মালদায় আমরা ঢুকে না, মালদা এখনো আসিনি। ফারাক্কা ক্রস করলে মালদা আসবে। তো এখন সকাল হয়ে গেছে। ধুলিয়ান ক্রস করেছি, সকাল হয়ে গেছে। এখন সকাল 5:47, মানে ভোর 5:47। সূর্য যদিও ওঠেনি, তো এরকম একটা পরিস্থিতি। রাস্তা ম্যাক্সিমাম ভালো রাস্তাই রয়েছে, রাস্তার কোনো সমস্যা নেই। মাঝে মাঝে দু একটা জায়গায় ছোটোখাটো গর্ত আছে, সেগুলো আবার তালি মারা। আর রাস্তায় গাড়ি বলতে মূলত লরির সংখ্যা একটু বেশি আছে। তো এখনও আমাদের ফারাক্কা আসতে 10-15 কিলোমিটার বাকি আছে, তারপরে মালদায় ঢুকবো। সেখান থেকে মনে হয় আরও কত 180 কিলোমিটার মতো হবে নাকি, এরকম ডিস্টেন্স বাকি আছে এখনও। শিলিগুড়ি পৌঁছতে সকাল 10টা, 10:30 হয়ে যাবে। তার পাশে গাছগুলো খুব সুন্দরভাবে কাটিং করেছে। এখানে দেখুন ফারাক্কা থার্মাল পাওয়ার, এটা দেখা যাচ্ছে এখান থেকে।
ফারাক্কার কাছে এরকম মানে সিঙ্গেল যে ডাউন আপ লাইনে এই ধরনের জ্যাম লেগে আছে। মূলত এই যে লরিগুলো সকালবেলা লরিগুলো লম্বা লাইন দিচ্ছে, ফলে আমাদেরকে ডাউন লাইন দিয়ে যেতে হবে। ছোট গাড়িগুলো সব ডাউন লাইন দিয়ে যাচ্ছে। বিশাল বড় জ্যাম আছে, লরিগুলোই দাঁড়িয়ে আছে। গঙ্গা নদী এখানে, গঙ্গা নদী ভাগীরথী আর কি, সেই নদীটা। এই বিশাল জ্যাম এখানে, ব্রিজের উপরেই লম্বা লাইন দাঁড়িয়ে। একটা স্লিপার কাটিয়ার, হাওড়া কাটিয়ার। আমরা দাঁড়িয়ে আছি, ট্রেন বেরিয়ে যাচ্ছে। ওই পাশে নতুন ব্রিজটা কাজ চলছে, সেটা কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট হয়ে গেলে এই জামগুলো হবে না। এই ভোটের আগে খুলে যাবে নাকি? তারাই বরং ভালো হয়। সে দেখছো সারা নৌকায় করে কি ভাসে ট্রেনে মাছ ধরছে, মাছ। মানে সে মুখটা জ্যাম, এ মুখটা জ্যাম, ফলে সেই জন্য জ্যাম এরকম হচ্ছে। গাড়ি করতে সাইডে এটা হচ্ছে ভাগীরথী নদী। এখানে অনেক চর তৈরি হয়েছে মাঝখান থেকে, এদিক সেদিক করে নদীটা এসছে। আর আমরা এখানে জ্যামে ফেসে আছি। এদিক থেকে লরি, ওপাশ থেকে লরি। এই বাইকটা দেখুন, একটা এই বাইক টিভিএস মাল নিয়েছে। হ্যাঁ, ছাড়বে। চলো। মালদা শহরে আমরা, মানে মালদা বাইপাস হয়ে এখন যাচ্ছি। এটা হচ্ছে মালদা শহর। প্রচুর আম গাছ আছে দুপাশে, যদিও এখনো আমের মানে সিজন নয়, জাস্ট মুকুল এসছে। আর আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, অলরেডি 11:39 দেখাচ্ছে। আরও 4.5 ঘন্টা সময় লাগবে। 261 কিলোমিটার বাকি আছে শিলিগুড়ি পৌঁছতে। যেখানে আমাদের ওই ফারাক্কা ব্রিজের কাছেই জ্যাম হয়েছে, প্রায় 1 ঘন্টা খানিক দাঁড়িয়েছিলাম। তাও আমাদেরকে সে একটা লরিওয়ালা বলে দিল যে অন্য একটা রাস্তা দিয়ে বেরিয়ে যেতে, নাহলে তো অনেক সময় লেগে যেত। আর এই গাছের ফুলগুলো খুব সুন্দর লাগছে। এই যে নতুন করেছে ওটা। আর এদিকে ভুট্টার ক্ষেত। এরপরে আসবে চা। তার আগে আনারস আছে। ডালখোলা পৌঁছালাম আমরা, তো এখানেও তো জ্যাম, শুধু লরি লাইনে দাঁড়িয়ে আছে। আমরা একবার সেই পাশ দিয়েছিলাম, জানেন তো, এই একবার দিয়েছিলাম না, যে সান্দাকপু এসেছিলাম, সেই দিক দিয়ে ঘুরে ঘুরে তখন ফ্লাইওভারের উপর দিয়ে। না না না, সেই দুমকা হয়ে ঘুরে ঝাড়খণ্ড হয়ে ঘুরে এসেছিলাম। ঠিক আছে ভাই, লেগেছে। আমরা একটা পেট্রোল পাম্পে এসেছি কিষানগঞ্জের কাছাকাছি। তো সেই পেট্রোল পাম্প জিও পেট্রোল পাম্প, এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। এখানে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে।
অবস্থা দেখেছেন? পুরো খারাপ অবস্থা। এটা হচ্ছে কিষানগঞ্জ শহর, তার উপরে একটা ফ্লাইওভার। আসার সময় কিন্তু নিচ দিয়ে আসতে হয়, পাশে স্টেশন। শিলিগুড়ি এখান থেকে আরো 105 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। লম্বা ফ্লাইওভার আছে, কিন্তু ডাউন লাইনটা নিচ দিয়ে আছে। এখনো চা বাগিচা আসেনি তো। সব ভুট্টা আসছিল। এদিকে প্রচুর ভুট্টার চাষ হয়েছে দুপাশে। এটা আমরা উত্তর দিনাজপুরে এখনো আছি, এখনো 81 কিলোমিটার বাকি শিলিগুড়ি পৌঁছতে। সময় লাগবে 1.5 ঘন্টা। এখন আবার সমস্যা হচ্ছে যে এখন যেহেতু ভোট ক্লিয়ার হয়ে গেছে, তাই ঘাটিতে ঘাটিতে চেকিং হচ্ছে, নাকা চেক হচ্ছে। আমাদের গাড়িও চেক হয়েছে। কোন দিকে রে ভাই? এদিকে। এখান থেকে রাস্তা ভালো হয়ে গেল, আবার একটা চেকিং হবে নাকি? এবং বিভিন্ন জায়গায় চেকিং, ট্রাফিক সব ব্যাপার আছে। চায়ের পাতা সব প্রসেসিং হওয়ার জন্য যাচ্ছি, রাস্তায় উড়ে উড়েও পড়ছি, কারণ আমাদের দুপাশে এখন চায়ের বাগিচা। সব চা বাগিচা এখানে সাইডে, রাস্তার দুপাশেই চা বাগিচা আছে। চা বাগানটা ব্যাপক লাগছে কিন্তু দুপাশে। হ্যাঁ, একটু উঁচু নিচু করে কাটিং করেছে। আমরা শিলিগুড়ির খুবই কাছাকাছি, ফুলবাড়ি বাইপাস 23 কিলোমিটার মতো বাকি আছে। আর বাম দিকে বাগডোগরা, আচ্ছা ছেড়ে আমরা যাচ্ছি জলপাইগুড়ি রাস্তার দিকে। তাহলে জলপাইগুড়ি যাবো নাকি? রাম বলছি রাস্তার মাঝখানে চলো, শিলিগুড়ি জলপাইগুড়ির মাঝখানে যতটা এগিয়ে থাকা যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার ঘুম কাটিয়ে গেছে, হাগা হয়ে গেছে, আর রুটি খাওয়া হয়ে গেছে। চা খেলো না? উমানন্দ ব্যারেজ এখানে। আমরা এইটা থ্যাঙ্কস ফর ভিজিটিং উমানন্দ ব্যারেজ। রাস্তাটা প্রচুর খারাপ আছে, বিশাল বড় বড় গর্ত। লরিগুলো হেলতে দুলতে আসছে। সামান্য 1-1.5 কিলোমিটার রাস্তা প্রচন্ড খারাপ। এরকম রাস্তা থাকে? আমরা এখন ফুলবাড়ি থেকে জলপাইগুড়ি দিকের রাস্তায়, পেছনের দিকে গেলে শিলিগুড়ি, আর আমরা যাচ্ছি জলপাইগুড়ি। কারণ আমরা যাব কোচবিহার মদনমোহন থেকে রাজবাড়ি, নাকি বলে মদনমোহন মন্দির আর রাজবাড়ি। মদনমোহন মন্দির আর রাজবাড়ি, ফলে আমাদের ওই জলপাইগুড়ি হয়েই যেতে হবে, সেজন্য আরেকটু এগিয়ে যাচ্ছি। জলপাইগুড়ি 38 এদিকে এরকম? জলপাইগুড়িতে পৌঁছেছি, এখন হোটেল এটা দেখার চেষ্টা করছে, এখানে হোটেল কোথায় আছে আর কি। তো এখন বাজে প্রায় দুপুর 2টো।
জলপাইগুড়ি, এটা হচ্ছে জলপাইগুড়ি শহর। এইখানে একটা হোটেল আছে এই টাউনের উপরে, লক্ষ্মী টাওয়ার বলে। তো সেখানে ওরা গেছে কথা বলতে, ওখানেই থাকা হবে, হোটেল রুম আছে বলছে। জলপাইগুড়িতে এসে আমরা এই একটা হোটেল পেয়েছি, যে হোটেলটার নাম কি লক্ষ্মী ইন। এই যে 3টা বেড আছে, এই যে সোমেন বাঁকুড়াবাবু তার কিছুটা অংশ ঢাকিয়ে দিয়েছে। এটা কত দাম, কত ভাড়া নিয়েছে? 1900 টাকা। হ্যাঁ, উইথ এসি। ঠিক আছে, মোটামুটি একদম রোডের উপরে জলপাইগুড়ি লক্ষ্মী ইন বলে একটা। জলপাইগুড়িতে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়লাম কোচবিহারের উদ্দেশ্যে, যার ডিস্টেন্স হচ্ছে প্রায় 102 কিলোমিটার। এবং কোচবিহারের মূলত দুটো জায়গা, একটা হচ্ছে মদনমোহন মন্দির আর রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। তো বিকেলে বেরিয়েছি, যেহেতু বিকেলে বেরিয়েছি সময় লাগবে প্রায় 2 ঘন্টা এখান থেকে, তো বিকেলে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। মদনমোহন মন্দির রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, যেটা গুগলে জানা গেছে, কিন্তু রাজবাড়ি সন্ধে 5টায় বন্ধ হয়ে যায়। তো রাজবাড়িতে সম্ভবত আমরা ঢুকতে পারবো না, সে কারণে আমরা প্রথম যাব মদনমোহন মন্দির। ওয়েদারও খুব একটা ভালো নেই, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তো চলুন কোচবিহার যাই, এবং আমরা প্রথম যাব মদনমোহন মন্দির। এই রাস্তাটি সোজা চলে গেছে গুয়াহাটির দিকে, অর্থাৎ এই রাস্তা ধরে গেলে গুয়াহাটি পৌঁছানো যাবে, অনেক ডিস্টেন্স যদিও, কিন্তু আমরা তার আগেই ভেঙে যাব। এই রাস্তার দুপাশে যেদিকেই তাকাবেন সুন্দর সুন্দর আলুর ক্ষেত দেখতে পাবেন, এবং আলু এখন হয়ে গেছে, তো আলু তোলাও চলছে, এবং আলু প্যাকেটিং করে লাল রঙের বস্তায় চারিদিকে রাখা আছে। পুরো মাঠ জুড়ে লাল রঙের বস্তাগুলো কিন্তু রাখা আছে। আর আমি দেখলাম মাঝে মাঝে কোথাও কোথাও কোল্ড স্টোরেজ রয়েছে, যেখানে আলুর ট্রাক লম্বা লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে। আমি যতদূর ভাবতাম যে আমাদের গোয়ালতোড় বা গড়বেতা এই সমস্ত সাইডে, চন্দ্রকোনা এই সমস্ত সাইডে প্রচুর আলুর চাষ হতো, কিন্তু তা তো দেখছি উত্তরবঙ্গেও এই কোচবিহার এবং জলপাইগুড়ি সংলগ্ন অঞ্চলে প্রচুর আলুর চাষ হয়েছে। দেখুন কেমনভাবে দাঁড়িয়ে আছে এই যে আলু ভর্তি ট্রাক্টরগুলো, এরা সব কোল্ড স্টোরেজে যাবে তার জন্য দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুপাশে। আর শুধু আলু নয়, পাশাপাশি রয়েছে ভুট্টার ক্ষেত, এবং আরেকটা নতুন ধরনের, আমি গেস করলাম নতুন ধরনের গাছ মানে চাষ হয়েছে, সেটা সম্ভবত দোক্তা পাতা, বড় বড় পাতা, দোক্তা পাতার চাষও এই জমিতে হয়েছে এই রাস্তার দুপাশে। এবং এই রাস্তার দুপাশে যে জমি হচ্ছে পুরোপুরি শস্য শ্যামলা পরিপূর্ণ এবং সুন্দর, কৃষিকাজের পক্ষে খুবই উপযোগী। যে দেখুন এটা দোক্তা পাতার গাছ, খুব সুন্দর, এবং চারিদিকে বিস্তীর্ণ ফাঁকা জমি, যেখানে বিভিন্ন রকম সবজির চাষ হয়েছে, ফলে বোঝা যাচ্ছে যে জমিটা খুবই উর্বর এই অঞ্চলের, এবং অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজের সাথেই যুক্ত। সাথে আলু, ভুট্টা, আবার কোথাও কোথাও চাও আছে, মানে এত উর্বর জমি এখানে। ঘরবাড়ি এদিকে অবশ্য কম। ভুট্টা, এই যে ভুট্টা, এগুলো ভুট্টার চাষ হয়েছে। আর কোচবিহার বাকি 46 কিলোমিটার, 1 ঘন্টা সময় লাগবে। বাইক আছে। আমরা পৌঁছে গেছি মদনমোহন মন্দির এর সম্মুখে।
পৌঁছেছি এখন মদন মোহন মন্দির। সন্ধ্যা হয়ে গেছে। প্রদীপকে সব খুঁজতে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মদন মোহন মন্দির কোচবিহারে। তার সারাউন্ডিং এরিয়াটা এরকম, বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত। বৃষ্টি এখনই হয়ে গেল, বিশাল প্রচুর জোর বৃষ্টি হলো, তাই আমরা এখন আবার জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কারণ রাজবাড়ি যাওয়ার এসেছিল, তারপরে রাজবাড়িতে বিকেল 5টার সময় বন্ধ হয়ে গেছে, তাই আমরা যাবো এখন আবার জলপাইগুড়ি। সামনে একটা বড় মিনিট আছে। কে তৈরি করেছিল? নৃপেন্দ্র নারায়ণ। হচ্ছে কোচবিহারের রাজবাড়ি। আমরা সন্ধ্যার সময় এসেছিলাম, বন্ধ হয়ে গেছে। দূর থেকে একটা ভিউ এটা নিচ্ছি। এটাই হচ্ছে কোচবিহারের রাজবাড়ি। কাছে গেলে খুব ভালো লাগতো, কিন্তু আমরা কাছে যেতে পারলাম না। পরে আবার কখনো এলে এখানে যাব। খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে কোচবিহারে ঢোকার যে গেট, এন্ট্রি গেট। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলপাইগুড়িতে রয়েছে কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ অফ জলপাইগুড়ি। তো এটা নতুন তৈরি হয়েছে পুরো কলকাতা হাইকোর্টের আদলে। বিশাল ক্যাম্পাস, খুব সুন্দর দেখতে, এবং কিছুদিন আগে এর উদ্বোধনও হয়েছে। পাশে এর জন্য নতুন রাস্তা তৈরি হয়েছে। জলপাইগুড়ি শহরের কাছেই এই হাইকোর্ট মানে সার্কিট বেঞ্চটি তৈরি হয়েছে। রাতে খুব সুন্দর লাগছে দেখতে।